এশিয়ায় বিরাট কোহলি শিখর ধাওয়ানের কথা শোনা গেছে, কারা আসবেন বা কারা থাকবেন? এখানে যে জিনিসটা হয়েছে কি ওয়ার্ল্ড 11 ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তো আমরা এশিয়া ভার্সেস রেস্ট অফ দ্য এশিয়াতে আমরা যেটা করেছি সেখানটায় ভারত থেকে 4টা নাম আমরা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি কন্ট্রাক্ট সই হয়নি, সেখানটায় আমরা শুনেছি ঋষভ পান, কুলদীপ যাদব, শেখর ধাওয়ান এবং মোহাম্মদ শামিল। আর একটা ম্যাচ বলছেন খেলবেন কে রাহুল, একটা ম্যাচ রাহুল, একটা ম্যাচ কোহলি, এই ধরনেরই কথাবার্তা হচ্ছে। সো বাট এখন পর্যন্ত ওটা ফাইনাল হয়নি, বাট কেউ না কেউ খেলবে, একটা ম্যাচ রাহুল খেলবে, এটা অন্তত বলেছে আমাদের, কিন্তু আমাদের কন্ট্রাক্ট হয়। সো দিস ইজ ওয়ান। আমরা চিন্তা করছি যে আফগানিস্তান থেকে প্লেয়ার্স লাইক রশিদ খান এবং এই দুজনকে আমরা অলরেডি তাদের সাথে মোটামুটি ফাইনাল হয়েছে, কিন্তু এগ্রিমেন্ট কারোর সাথে সই করিনি, এখন করবো। মাত্র গতকালকে রাত্রে আমরা এগুলো শেষ করেছি। আমাদের নেপাল থেকে নামি চানে তাকে বলা হচ্ছে, শ্রীলঙ্কা থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে মালিঙ্গা, খুব সম্ভব আমি যতটুকু এখন পর্যন্ত জানি মালিঙ্গা এবং পেরেরা এই দুজনকে সাথে ফাইনাল হয়েছে। আর এখন নেক্সট আসি বাংলাদেশে থেকে ডেফিনেটলি আমাদের ধারণা এখন কয়জন খেলতে পারে। আমরা যে ঠিক করেছি যে আমাদের দুটো ম্যাচ আছে, তো এক ম্যাচে যদি আমরা বেশি কাউকে খেলাতে নাও পারি, আরেক ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে খেলাতে পারবো। সো আমার ধারণা এখন পর্যন্ত আমাদের এখান থেকে তামিম, সাকিব তো নেই, তামিম, মুশফিক তো কনফার্ম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এছাড়াও আরও দুজন আছে, একটা হচ্ছে রিয়াদ এবং মুস্তাফিজ। আরেকটা প্লেয়ার আমাদের এখানে থাকার নিয়ে আমাদের সাথে ওদের সাথে আলাপ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের লিটন কুমার দাস, ঠিক আছে। তো লিটনের কথাও আলাপ হয়েছে যে শেখর ধাওয়ান বা কে ওপেন করবে না করবে এগুলো করতে গিয়ে ওরা আসলে পজিশনের উপর কিছু নির্ভর করে। এমন না যে আমাদের সবচেয়ে ভালো প্লেয়ারটাই যে খেলতে পারবে তা না, ওই জায়গায় হয়তো অন্যদের আরেকটু বেটার প্লেয়ার আছে। তো সব মিলিয়ে আমাদের 4-5 জন খেলবে এটা নিশ্চিত। কে খেলবে এটা বলা মুশকিল এই মুহূর্তে। এটা পুরো টিমটা সবার সাথে এগ্রিমেন্ট সই হয়ে গেলে ক্যাপ্টেন, কোচ সবাই মিলে দেখবে, সবাই খেলবে। ক্যাপ্টেন্সি কি বাংলাদেশ থেকে করবে এশিয়া একাদশ? এইটাও এখন আলাপ হয়, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের খেলাগুলো, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের খেলাগুলো মানে নাম বলতে হবে, ওদের কত দূর আগে পরে আমার দেখে বলতে হবে, আমার না দেখে বলতে হবে। সাউথ আফ্রিকার থেকে 3-4 জন আসছে, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে তো ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজ থেকে 3-4 জন আসছে। আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলা চলছে, তারপরও ওদের বাইরে কে আছে, বেস্টও তো আসতেছে, বেস্টও থাকবে, নিডি আসতেছে, এটা তো বললামই। আপনার আমাদের T20 যেহেতু ক্রিস গেল থাকার কথা, আসবে মোটামুটি সব ভালো নাম করা খেলোয়াড়দের অ্যাভেলেবল যারা আছে সকলেই আসবে। পাকিস্তানে কোনো ক্রিকেটার আসবে না, ওদের PSL চলছে 22 তারিখ পর্যন্ত ফাইনাল, সেই জন্য আনসার্টেন না, এটা দুটো ম্যাচ হবে। তবে আমরা এইখানটায় যেটা করতে চেষ্টা করছি বা চিন্তা করছি এখন যে সাম অফ দ্য ক্রিকেট গ্রেটসকে আমরা আমন্ত্রণ জানাবো, এই খেলাধুলা যেদিন হবে অ্যাভেলেবল যারা আছে তাদেরকে আমরা ডাকবো, সো দ্যাট আমাদের সাথে গ্রেট বলতে মানে টেন্ডুলকার এরকম দেবেন। অবশ্যই বাইরেরও আছে। ওকে, থ্যাংক ইউ। টেন্ডুলকার আমি কালকে আমার শেষ ম্যাচ এজ এ ক্যাপ্টেন, তো আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমাদের ক্ষেত্রে যত প্লেয়ার খেলেছে বাংলাদেশ টিমে সবাইকে ধন্যবাদ জানাই। আমি শিওর এই
আমি শিওর এই প্রক্রিয়াটা এত সহজ ছিল না। লাস্ট 5-6 বছরের যে জার্নি ছিল, আমি ধন্যবাদ জানাই টিম ম্যানেজমেন্ট যারা ছিল, যাদের আন্ডারে আমি খেলেছি বা আমি ক্যাপ্টেন্সি করেছি, তারা সবাই আমাকে ক্লোজলি অনেক সহযোগিতা করেছে এবং আমার ক্যাপ্টেন্সিতে যতটুকু মনে হয় হাতুর সিং এর দিয়ে শুরু হয়েছিল, তার আগে হয়তো নির্দিষ্ট দফা পেয়েছি বাট ইঞ্জুরির কারণে করতে পারি না, বাট ফাইনালি শুরু হয় হাতুর সিং এ, খালিদ মাহমুদ সুজন, স্টিভ ব্রুকস এবং আমার মনে হয় ডোমিঙ্গো দিয়ে শেষ হচ্ছে। নির্বাচক এবং বোর্ডের কর্মকর্তা যারা আছেন এবং প্রত্যেকটা বোর্ড স্টাফ থেকে শুরু করে যারাই ক্রিকেট বোর্ডে আছেন সবাইকে ধন্যবাদ সহযোগিতার জন্য। আমি ধন্যবাদ জানাই আপনারা যারা আছেন মিডিয়া সবাইকে, আপনারা অত্যন্ত সহযোগিতা করেছেন। সবশেষে অবশ্যই সমর্থক যারা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, আপনাদের সহযোগিতা ছাড়া এটা অবশ্যই সম্ভব হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি, অবসরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সাথে থার্ড ওডিআই অবশ্যই আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে অবশ্যই আমি চেষ্টা করব আমার সেটা দেওয়ার, যদি সুযোগ আসে আমার, এবং আমার শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। আমার বিশ্বাস বাংলাদেশ টিমকে নেক্সট স্টেপে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যদি আমি দলে থাকি আমিও চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে বা আমার ভেতরে যতটুকু আছে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আগে একবার কথা প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেছিলেন ইঙ্গিত দিয়েছিলেন, সিদ্ধান্তটা কি বোর্ড আপনাকে নিয়ে দিল না আপনি সিদ্ধান্ত নিলেন? না, সিদ্ধান্তটা আমি নিয়েছি। সেটা আপনার। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি কারো নাম বলবেন যে আপনার মানে এই পতাকাটা বই নিয়ে দিতে পারে সামনে ক্যাপ্টেন হিসেবে? না, আমার কাছে মনে হয় যে মানে কারো নাম বলা তো কঠিন, এটা অবশ্যই বোর্ডের সিদ্ধান্ত। তবে যারা সিনিয়র যারা আছে আমার কাছে মনে হয় সাকিব তো এখন বাইরে, বাট আরো যে 3 জন আছে আসলে প্রক্রিয়াটা কি আমি জানি না। মানে সাকিব আসার পরে কি হবে বা এখন থেকেই মানে প্রক্রিয়াটা কি কাউকে দিয়ে শুরু হবে কিনা, বাট আমি শিওর যে যারা 3 জন আছে বর্তমানে তারা তাদের ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটি আছে। আই হোপ ইনশাআল্লাহ বেস্ট অন বিসি উইল বি। কতটা ইমোশনাল ছিল ডিসিশনটা এবং কতটা টাফ হয়েছে যে ক্যাপ্টেন্সিটা ছেড়ে এই ডিসিশনটা নেওয়ার লাস্টে অ্যানাউন্স করা? না দেখেন, ক্যাপ্টেন্সি জিনিসটাকে আমি কখনোই এরকম গুরুত্বের জায়গায় আনি। আই অলওয়েজ ফিল প্রাউড যে আমি জাতীয় দলের হয়ে খেলি বা খেলেছি। আর ক্যাপ্টেন্সিটা আমাকে বিসিবি সুযোগ দিয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কখনো হয়েছে কখনো হয়নি, বাট সিদ্ধান্ত নেওয়া তো নিতেই হবে। আসলে আরো ধরেন সামনে ওয়ার্ল্ড কাপ আসছে 2023, যেহেতু সবাই কথা বলছে যে নেক্সট প্ল্যান আমাদের করতে হবে, তো আসলে আমার কাছে মনে হয় যে রাইট টাইম তো কেউ নতুন কেউ আসুক এবং সেই টিমটা এখন থেকে গুছিয়ে নিই। তবে আমি আশা করবো যেটা প্ল্যান করা হয়েছে সেটা যদি স্ট্রিক্ট থাকে যে দিস ক্যাপ্টেন উইল বি মাই 2003 ক্যাপ্টেন। অনেক অর্জনের খাতায় আপনার সমৃদ্ধ, বিশ্বকাপে ভালো খেলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার নেতৃত্বে দল ভালো খেলেছে। যদি প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা পেলেন, আপনি কি কোনো আক্ষেপ নিয়ে আপনি যাচ্ছেন কিনা অধিনায়ক হিসেবে? মানে কোনো কিছু না পাওয়ার হতাশা আছে কিনা? না দেখেন, আমার ক্যারিয়ারটাই কন্ট্রোভার্সি না, যেমন এই সিরিজটা মাশরাফির শেষ সিরিজ হতে যাচ্ছে। অনেকেই ক্যাপ্টেন হিসাবে আর কি অনেকেই জানে এবং এটা ডিক্লেয়ার হয়েই গেছে যে সে মাশরাফি হিসাবে। মানে আমি এইখানকার কোনো পরিস্থিতি না, আমি জাস্ট মানে আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে
মানে সেই স্টার্টিং থেকে একদম শুরু থেকে মাশরাফি যখন প্রথম ক্রিকেট খেলাটা শুরু করে, মানে বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত হয়, সেখান থেকে এই স্টেজ পর্যন্ত আসলে মাশরাফির অবদান বলেন বা মাশরাফি সম্পর্কিত আসলে কমেন্ট আমরা জানতে চাচ্ছি আসলে আপনার কাছে। মাশরাফির ব্যাপারে আমার নতুন কিছু যোগ করার নেই, ওর সম্পর্কে যা বলা হয়, যা মানুষ জানে, ওটাই সত্য, ওটাই সত্য। তার কন্ট্রিবিউশনও অনেক, বিশেষ করে আমরা তার যে স্ট্রাগলটা এবং একটা টপ থাকার জন্য যে সে প্রতিনিয়ত চেষ্টা করে গেছে, কষ্ট করে গেছে, এইটা একটা কিংবদন্তির মতন একটা অধ্যায়। তো সেইগুলি তো আমাদের সবার মনেই আছে, এবং সবারই একটা শুরু থাকে, সবারই ক্যারিয়ারের শুরু থাকে, সেই খেলাধুলায় হোক, কেউ কালচারাল সেক্টরে হোক, সিনেমায় হোক, হোয়াটএভার, বিভিন্ন সময় থাকে, এবং একটা সময় শুরু হয়, একটা পর্যায়ের ভিতর দিয়ে যায়, এসে এক জায়গায় শেষ হয়। তো সেই হিসাবে আই থিঙ্ক মাশরাফি হ্যাজ লেড এ ভেরি ফুলফিলড লাইফ, একটা খুবই একটা কন্টেন্টেড লাইফ, যেটা মেইন জিনিসটা হচ্ছে যে সে তার সমাজকে, তার জাতিকে, তার দেশকে অনেক কিছু দিয়ে যেতে পারছে। সো উই উইশ হিম ওয়েল, যে একটা সময় এসছে হয়তো তার, এখন সে সিদ্ধান্ত নেবে বা নিয়েছে যে সে হয়তো আর কন্টিনিউ করবে না এই লেভেলে। তার আরও বড় দায়িত্ব আছে এখানে, এটা ভুললেও চলবে না যে এরকম সে কিন্তু এখন একজন ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট, এটা কিন্তু একটা দেশের কাজ, এবং সেখানেও সে অবদান রাখতে পারবে পার্লামেন্টে গিয়ে, এটা সবারই বিশ্বাস। এবং আমিও তার ইলেকশনের সময় আমি গিয়েছিলাম ওইখানে দেখতে, এবং পরবর্তীতে তার দেশের লোকজনের সঙ্গে যার সঙ্গে দেখা হয়, দে অল স্পিক ভেরি হাইলি অফ, তারা তাকে নিয়ে দে আর হ্যাপি, এবং তাদের বিশ্বাস যে তাদের ওইখানে তাদের জীবনযাত্রা থেকে শুরু করে ওইখানের যে সামগ্রিক বিষয়াদি আছে সেগুলি এর মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব হবে। আচ্ছা, আমাদের মানে এখন যে বর্তমান অবস্থা, মানে বিশেষ করে এটা শুধু আমাদের বাংলাদেশ ক্রিকেট না, ম্যাক্সিমাম কান্ট্রিতে এরকম অবস্থা যে নিজেদের দেশে যখন তারা খেলে তারা বেশ ভালো রেজাল্ট করে যে কোনো দেশের সঙ্গে, কিন্তু যখন বাইরে যায় সেই রেজাল্টটা আসে না। ইভেন ইন্ডিয়াও গতকালকে নিউজিল্যান্ডের কাছে খুবই বাজেভাবে আসছে। তো আসলে মানে এর থেকে কি বেরোনোর জন্য কি করা উচিত, মানে আপনার মন থেকে আসলে? একটা হলো কি, হোম অ্যাডভান্টেজ বলে আছে, এটা সবার জন্যই প্রযোজ্য। কারণ আমি যেখানে খেলি, যেখানে সবসময় আমার বিচরণ ক্ষেত্র, সেইখানে আমি অনেক কমফোর্টেবল। আমি সেইখানের কন্ডিশন জানি, সেখানের আবহাওয়া জানি, এখানে মাঠের অবস্থা সব কিছু, এবং নিজের বাড়ির মতন একটা যেরকম আমেজ থাকে সেই আমেজের মধ্যেই খেলাটা হয়। এইটা বাইরে গেলে বিভিন্ন কন্ডিশন ডিফারেন্স হয়, খাওয়া থাকার থেকে শুরু করে ট্রাভেলিং, ওয়েদার, মাঠের সব কিছু মিলে এইখানে অ্যাডজাস্ট করতে সবার একটু সময় লাগে। তবে এইটা একেবারে যে সবাই ওভারকাম করে গেছে, পারবে যে এটা সেটা বলা যাবে না কোনো সময়। এটা অন্যান্য দলের ব্যাপারে আপনি যেটা বললেন যে তাদের বেলাও এটা প্রযোজ্য, সবার বেলায় প্রযোজ্য। তবে এইটা ওভারকাম করতে হলে, ওভারকাম না, অনেকটা এখানে আমরা ধাতস্থ হওয়ার মধ্যে এটা হতে পারে একমাত্র যত বেশি বেশি আমরা বাইরে গিয়ে খেলবো, বিভিন্ন কন্ডিশনে, ডিফারেন্ট ভেন্যু, ডিফারেন্ট দিয়ে, আমরা ততই আমাদের এক্সপিরিয়েন্স হবে, আমরা নিজেদের মানিয়ে নিতে পারবো, এটা আমার বিশ্বাস। এটা অন্যরাও তাই করে থাকে, আমরাও আমাদেরও তাই করতে হবে। আচ্ছা, লাস্ট 2 দিন আগে যখন মাশরাফি ভাই মাঠে আসলেন, মানে ক্যাম্প চলছিল, সেই সময় তিনি আসছিলেন, তো আসলে প্লেয়াররা মানে তাকে দেখে, মানে যখন দেখে, মানে টোটাল টিমটা যে ধরনের আর কি উৎসাহ হয়, মানে যে টাইপ তার সঙ্গে আচরণ করে, অনেকে ইভেন বলছেও যে আসলে যদি আমাদের মানে সেই ক্ষমতা থাকতো বা আমাদের সেই সক্ষমতা থাকতো, আপনাকে হয়তো আমরা আমাদের সাথে রেখে দিতাম, আপনি খেলেন অথবা না খেলেন। তো যেখানে প্লেয়াররা মানে একজনকে এরকম সব থেকে মন থেকে চায় যে একজন মানুষ যখন ভেতরে থাকবে আমাদের মধ্যে চেয়ার আপটা অনেক বেশি হবে, বা আমাদের ভেতর থেকে একটা বিষয় বের করে নিয়ে আসতে পারবে। তো মানে সেই ক্ষেত্রে কি মনে হয়, মানে কি করা উচিত আমাদের মনে হয়? এটা তো আর কিছু করার নেই, যে খেলা ছেড়ে Listen.
ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, বিপিএল তো চলে আসলো, মানে আপনি তো খুলনা টাইটান্সের সঙ্গে যুক্ত আছেন, তো খুলনা টাইটান্সকে নিয়ে কেমন আশাবাদী প্রকাশ করছে? গত বছরে তো আমরা কোয়ালিফায়ারে যে হেরে গেলাম, ফার্স্ট ইয়ারে আমরা প্রথম রাউন্ড শেষ করেছিলাম সেকেন্ড টিম হিসাবে, কোয়ালিফায়ারে যে আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারিনি। এবার টিমটা চেষ্টা করা হয়েছে একটু ব্যালেন্স করতে, হয়তো খুব বেশি বড় নাম নেই, বাট খুলনা টাইটান্স সবসময় যখন টিম করে প্রয়োজনের দিকে বেশি গুরুত্ব দেয় নামের থেকে। সামটাইমস হ্যাঁ, কিছু বড় প্লেয়ার T20 যারা প্লেয়ার লাইক ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স থাকলে হয়তো ভালো হতো, বাট খুলনা টাইটান্স যেসব প্লেয়ার নিয়েছে তারা বেসিক্যালি খুব ইউটিলিটি প্লেয়ার। আমরা হোপফুল টিমটা চেষ্টা করা হচ্ছে ব্যালেন্স টিম করার। অবভিয়াসলি যেটা হয় যেহেতু অকশনে প্লেয়ার নিতে হয়, অকশনে যেটা হয় যে অনেক সময় মনের মতো খেলা পাওয়া যায় না। আপনি যদি দেখেন যে খুলনা টাইটান্সে খুলনার প্লেয়ার কিন্তু খুব বেশি নেই, এর পিছনে একটা অনেক বড় রিজন, বিকজ খুলনার প্লেয়ার যারা তারা মোস্টলি রিটেইন হয়ে থাকে, ড্রাফটে খুব বেশি খুলনার প্লেয়ার থাকে না, যার জন্য নতুন রিক্রুট দেখলাম ডেভিড উইজ, সাউথ আফ্রিকার, তাকে নিয়ে মানে হঠাৎ করে এই ধরনের একজন প্লেয়ার রিক্রুট করার সিদ্ধান্তটা কেমন? বেসিক্যালি ডেভিড উইজকে নেওয়া হয়েছে অ্যাজ এ ব্যাকআপ অফ কার্লোস ব্রেথওয়েট, অলরাউন্ডার ব্যাকআপ হিসেবে চিন্তা করে ওকে নিয়ে আসে। যদি কার্লোস ব্রেথওয়েটের কোনো ইঞ্জুরি প্রবলেম হয়ে থাকে, যেহেতু বিপিএলের খেলা খুব অল্প সময় হয় এবং অনেক খেলা থাকে, ওর রিপ্লেসমেন্ট হিসেবেই ডেভিড উইজকে নেওয়া হয়েছে। স্টিভেন স্মিথ একটা ইস্যু তৈরি হয়েছিল কিছুদিন আগে, যে অনেক ফ্রাঞ্চাইজি রাজি ছিল না স্টিভেন স্মিথকে নিয়ে, তো খুলনা টাইটান্সের বক্তব্যটা কি এখানে? না, এখানে পরে তো সব ফ্রাঞ্চাইজি আসলে এগ্রি করেছে, যেহেতু এবছর যেহেতু অনেকগুলি টুর্নামেন্টের সাথে আমাদের ক্ল্যাশ হয়ে গেছে, এবছর কিন্তু অনেক প্লেয়ার খেলতে পারছে না, বিকজ ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে অনেক খেলা আছে, বিগ ব্যাশ চলছে, অনেক প্লেয়ার ইনভলভ হয়ে গেছে। স্টিভেন স্মিথের প্লেয়ার খেলে বিপিএলের জন্যই ভালো, আমাদের জন্য ভালো, একজন এরকম একজন কোয়ালিটি প্লেয়ার যখন বিপিএলের টুর্নামেন্টে খেলবে, এটা টুর্নামেন্টের জন্যই ভালো হবে বলে আমার মনে হয়। বিশ্বকাপ তো মাত্র 4-5 মাসের মধ্যেই শুরু হবে, আর 4-5 মাস পরে, তো এই বিপিএলে কি এমন কারোর প্রতি চোখ আছে যে যাকে মানে বিশ্বকাপের জন্য পরিকল্পনা আপনাদের আছে? না, ওরকম পার্টিকুলার কোনো তেমন কেউ নেই, বাট অবভিয়াসলি বিপিএলের পারফরমেন্স যারা করবে তাদের দিকে নজর থাকবে। বিপিএলটা খুব ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য প্রায়র টু ওয়ার্ল্ড কাপ, যেহেতু এরপরে যদি নিউজিল্যান্ড সিরিজ আছে, বাট বিপিএলের পারফরমেন্সটা আমরা খুব ক্লোজলি দেখব। দেখুন, এই অ্যাট দিস মোমেন্ট আমাদের টিমটা তো অনেকখানি সেটেল ডাউন, বাট অবভিয়াসলি কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে তার তো একটা সুযোগ থাকবেই। বিপিএল মানে সবার জন্য একটা সুযোগ, যারা দলে বেরিয়েছেন তাদের নিজেদেরকে প্রমাণ করা যায় এই শর্টার ফর্মেটে তারা কতখানি ভালো। অবশ্যই আমরা খুব ক্লোজলি দেখবো এই বিপিএলটা। গত বিশ্বকাপের দিকে যদি আমরা দেখি, সেম টিমটাই ছিল অনেকটা, শুধুমাত্র ওপেনিংয়ে লিটন এখন আসছে, বিজয় ছিল গতবার, আর ফিনিশিংয়ে সাব্বির যে কাজটা গতবার করেছিল, মানে খুব ভালো খেলেছিলেন তিনি। তো এইবার কি সাব্বির যদি বিপিএলে ভালো করেন, তেমন কোনো সুযোগ আছে কিনা তার জন্য? সাব্বিরটা দিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাইরে ছিলেন, বাট হি ইজ এলিজিবল নাও। দেখুন, ইটস নট অ্যাবাউট নেমস, এবার কিন্তু কোনো নামের দিকে আমরা তাকিয়ে নিই, আমরা পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবো। অবশ্যই সাব্বির যদি পারফর্ম করে তার তো সুযোগ থাকবেই, বাট যদি পারফর্ম না করে আনফর্চুনেটলি, তাহলে কিন্তু সুযোগটা হবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আমাদের টিমটা এখন অনেক সেটেল, আমাদের টিমের মধ্যে কম্পিটিশন অনেক বেশি, সো আমরা আসলে কোনো নামের দিকে তাকিয়ে নিই। অবশ্যই এক্সপিরিয়েন্স খেলার দলে থাকলে সুবিধা হয়, কারণ তাদেরকে নতুন করে কিছু শেখাতে হয় না, নতুন করে অ্যাডজাস্টও করতে হয় না, বাট ইউ হ্যাভ টু পারফর্ম। আমার মনে হয় পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট হবে সবার জন্য, দলের সুযোগ পাওয়ার জন্য। আচ্ছা, বিশ্বকাপে এবার আসলে আপনার নিজস্ব এক্সপেকটেশনটা কতটুকু? প্রবাবলি এই বিশ্বকাপে আমরা খুব ব্যালেন্সড এবং এক্সপিরিয়েন্স দল নিয়ে যাচ্ছি, অনেকগুলো দেশে যেটা নেই। এই মুহূর্তে যদি তাকিয়ে দেখেন, বাংলাদেশ probably the most experienced team, one of the most experienced team. Obviously, team like Australia, team like England, New Zealand, India, big contender. But আমার মনে হয় এইবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সবচাইতে অভিজ্ঞ দল হিসেবে যাচ্ছে। ইন পাস যতগুলি দল গেছে বাংলাদেশ থেকে, এত এক্সপিরিয়েন্স দল কখনো ছিল না। সবথেকে ভালো দল গত, মানে সবথেকে ভালো দল বলবো না, বলবো যে সবথেকে এক্সপিরিয়েন্স দল অভিজ্ঞতার দিক দিয়ে এবং পারফরমেন্স দিক দিয়ে খুব ভালো করছে এই মুহূর্তে। আচ্ছা, ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে যে সমস্যাটা সবাই বলে যে ফেস করে, যে ইংল্যান্ডের কন্ডিশনে সিমিং বলারগুলো খুব বেশি হেল্প পায়, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজটি কতটা থাকবে? নট সো মাচ দিস ডেজ। ইংল্যান্ডের ইংলিশ কন্ডিশন বলতে যেটা বুঝি আমরা, if you look at last few World Cups which was held in England, it was not the case. এখন কিন্তু বলা তো সিম করে না ইংল্যান্ড উইকেট, এবং যখন খেলা হবে জুন মাসে, তখন কিন্তু মিড সামার, তখন কিন্তু উইকেট অনেক ফ্ল্যাট থাকে। Come around, so
Like I said, they need to set the T20 at light, and they need to build on their legacy, build under the name as well, and then they can be the next superstar. The world is like a cycle, So we come and we go. Would you expect someone to be as available as you are? You try to play all the No. They won't do any free scale or any universal balls at all. No, that will always be one. So if that's what you're asking, no, there won't be another like me. I'm asking that you're always available for a lot of tournaments. You work so hard with T20 cricket, and you have given so much time to it. Is that something a superstar has to do to get this ball rolling? Yeah, in order to get your status, you have to go around the globe, and you have to build a name. You have to be able to perform in all conditions as well, and you have to set the big stage at light as well. So I've done my fair bit as well. Nothing to prove. You know where I stand when it comes on to my cricketing career as well. So just for them to actually try and follow those sort of footsteps as well. Most of them won't get the opportunity because of their input with international cricket as well. So a lot of them won't get the chance like I did to actually play all around the world. So most of them will actually be in international cricket. So on to another decade of your life. Actually, you are on 40s right now. Still enjoying the cricket as you were. Yeah, absolutely. I just think just on the slow side a bit. You got to look to plan life ahead. It's been 20 years of international cricket, and 20 years of cricket on a general. So there's always life after cricket, and this is a time where you can actually put some plans in place as well, and you still can actually play a bit of cricket as well. But it won't be like back then where you're playing all the tournaments and you play all the games in tournament as well. So you have to know how to monitor it as you go on as well. Yeah, this is Chris. This is one of you've been playing BPL for a long time. Tell us a bit about this team and this competition this year. It's a little different with no fans. Right? Yeah, it's a little different. As you can see, the weather's a bit cooler at night as well. So yeah, it's like I said. I mean, I only played one game so far. Joined the tournament late due to family commitments and personal commitment as well. Some new teammates as well. Most of the guys I've actually played with. Most of the guys I've actually played against as well. But we're a new team. We're teammates now, and the team have been doing well. So it's actually good to actually be in this position where I can actually give myself a chance and get set and get acclimatized as quickly as possible. The guys have been playing wonderful cricket because they're at the top of the table, and it's just actually to fit in and make my impact when I get the chance in the second game. There is a proposal for 4-day test. What's your I'm sorry? How long do you want to carry the Finches cricket career? Still, as everyone was saying. I mean, a lot of people still want to see Chris Gayle out there in the middle. Like I said, I still have that love for the game and that passion for the game as well. And I'd love to carry on as long as possible even in franchise cricket. Still play a few games here and there around the globe as well, because I still think I have a lot to offer. The body is feeling good, and I'm sure I'm getting younger as the day goes on as well. So I'm looking forward to it. At least or another decade. 45 is a good number. Yeah, we can target 45. Let's target 45. I think that's a good number. That's my first number. So yeah, 5 more years. There is a proposal for 4-day test. What's your opinion about that? 4-day test. I'm not a fan of that, to be honest with you. I've played 100 test matches, and I mean, a few finish in 3 days, a few finish in 4 days, but 5 days test cricket is the ultimate, and to have a 4-day cricket, 4-day test match, I'm not really a big fan of that as well, because it set the trend. It's been there for ages now, so why go and mess with it? Give other players opportunity to actually experience it as well, because it can be a life-changing experience. To play 5 days of cricket, and you test your mental state, and so you can actually cope in life as well. Okay. Gayle, you're playing here for a long time, BPL, and you're watching the players, domestic players here, Bangladesh. So how the development goes on, and because Bangladesh is not doing well in T20 format, and what should be? Well, they know they're doing better than us in international cricket. So, like I said, Bangladesh cricket has been up and down. We face the same similar things as well. We were trying to get that consistency, by winning more games and winning more. What do you want to say? Winning more. Help me out. Series. I'm trying to find that word. Winning more series as we go on, but like I said.
আজকে সব সেঞ্চুরিটা অনেক দেখে শুনে খেলছেন, এটা কারণ কারণটা কি, কারণই তো জানতে চাচ্ছি না। না জিনিসটা কি মানে অনেকে হয়তো বুঝে নেয়, আমি অনেক নার্ভাস ছিলাম আজকে। আমি কালকে রাত থেকে আমি অনেক নার্ভাস। কারণটা হচ্ছে আমি অনেকদিন ধরে মানে বাংলাদেশে তো অনেকদিন ধরে অনেক ক্রিকেট খেলতেছিলাম, যেটা শ্রীলঙ্কায় হয়েছে আমি খেলি। তারপর আমি জানতাম আমি ওপেন করবো, এই জিনিসটা আমার কাছে ব্যাক অফ দ্য মাইন্ডে আরও বেশি প্রেশার ছিল। আমার মনে হয় ওই নার্ভাসনেসটা পজিটিভ হিসেবে আমার কাজ করছে মাঠে, যে আমি যেহেতু নার্ভাস আমাকে বেশি ফোকাস নিয়ে খেলতে হবে, সব শট খেলা যাবে না, আমি যদিও পারি সব শট খেলা যাবে না। আমার মনে হয় এই জিনিসটা নার্ভাসনেসটা আমার উইকেটে যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার মাইন্ডের ফোকাসটা খুব ভালো ছিল। নার্ভাস থাকাটা লম্বা সময় পর ওয়ানডে খেলছে বলে বাংলাদেশেও লম্বা সময় পর ওয়ানডে খেলছে, বাট এটা কি আরেকটা কারণ এটাও যে অনেক কম্পিটিশন বাড়ছে, অনেক ইয়াং প্লেয়াররা আসছে আরো একটা অফার করে, এটাও কি একটা কারণ ছিল? এরকম কোনো কারণ ছিল না। আমি বললাম যে আমি শ্রীলঙ্কা সিরিজটা মিস করেছি, তো আমি খেলেছি ওয়ার্ল্ড কাপে নাম্বার 5-এ, আমার কাছে ওপেন করাটা একটু অনেকদিন পর সাদা বলে, এই জিনিসটা আমার কাছে একটু নার্ভাস ছিল এই বিষয়টা। আপনি যদি প্রেফার করেন ওপেন করাটা? আমি তো নর্মালি ওপেনই করি, কিন্তু অনেকদিন পর আসার কারণে জিনিসটা একটু নার্ভাসনেস কাজ করেছে। আপনি যখন মানে খেলে এরকম ভালো ইনিংসগুলো খেলেন, পরে সেগুলো রিভিউ করেন দেখেন। আরেকটা জিনিস হচ্ছে 34 ম্যাচে এসে আপনি দ্বিতীয় সেঞ্চুরি পেলেন, সেঞ্চুরি দুইটা যদি একটু কম্পেয়ার করছিলেন কেমন? ফার্স্টে যেটা বললেন যেটা সেটা অ্যান্সার হচ্ছে আমি আগে দেখতাম না, বাট আমি 1 বছর দেখি, পুরো 1 বছর বিপিএল বলেন তার আগে আমি এগুলোতে রিভিউ করি আমার ব্যাটিং। আমি বুঝি যে আমার ব্যাটিং অনেক ভুল আছে, ওগুলো যদি চেঞ্জ করা যায়। আর যেটা বললেন যে আরেকটা 34 ম্যাচে এসে আপনি দ্বিতীয় সেঞ্চুরি মানে আগে কম্পেয়ার সেঞ্চুরি আমার কাছে অবশ্যই অনেক উপরে, কারণ হ্যাঁ ওটা এশিয়া কাপ ছিল, বিগ ম্যাচ, এটা হয়তো অত বড় ম্যাচ না, বাট আমার জন্য বড় ম্যাচ। টিম গেম হিসেবে চিন্তা করলে দেখবেন যে আচ্ছা জিম্বাবু আমরা যদি সবাই মিলে ভালো করে জিতে যাবো, বাট এশিয়া কাপ এই চিন্তা করলে হবে না, এটা অনেক বড় বিগ টিম। কিন্তু সেঞ্চুরি মারতে গেলে আপনাকে এশিয়া কাপের যেগুলো ফোকাস নিয়ে ব্যাটিং করতে হয়েছে, আমাকে এখানেও সেম মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হয়েছে, এখানে কোনো কমতি নেই। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কোনো আঁকতে পারছি কিনা যে পুরো ফিনিশটা করতে পারলেন না একদম। ক্রিকেট হচ্ছে আমি যেটা বিলিভ করি, ক্রিকেট হচ্ছে সম্পূর্ণ হতাশার গেম। 1 ম্যাচ রান করবো, 1 ম্যাচ করবো না, 100 করলেও চিন্তা হয় যে আর 10টা রান বেশি করতে হবে, ওইসব চিন্তা করলে অবশ্যই আক্ষেপ আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ডিসিশনটা আমার জন্য পারফেক্ট ছিল, উঠে যাওয়া। আমার সামনে ম্যাচ আছে, প্লাস ওখানে হয়তো বা আমি খুব বেশি ব্যাটিং করলে 5 বলে 10 করতাম, আউটের পসিবিলিটি বেশি থাকতো। তো আমার মনে হয় এই দিক দিয়ে যেটা ক্যারিয়ারের শুরুর দিকে একটু কম কথা বলতেন, এক্সপ্রেসিভ কম ছিলেন, রিসেন্টলি একটু ওপেন আপ করেছেন, কথাও বলছেন, একটু কি চেঞ্জ এসেছে আপনার ক্যারেক্টারিস্টিকেও, যেটা আপনার ব্যাটিং এ এখন আরো ইজি রিফ্লেক্ট করছে? কথা তো আমি সবার সাথেই বলতাম, হয়তো বা যারা ফ্রেন্ড তারাই ভালো বুঝতো আমাকে। আমি খুব আননোন পার্সনদের সাথে খুব কম কথা বলি, যেটা প্রয়োজন সেটুকুই বলবো। আর যেটা বললেন যে হ্যাঁ চেঞ্জ, আমি আগেও বিপিএল এর সময় আমি বলেছি যে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ওই জিনিসটা আমাকে অনেক হেল্প করে, যে ম্যাচুরিটি লেভেলটা, যেটা আমি বিপিএল এর সময় অনেকবার বলেছি যে আমার ম্যাচুরিটি লেভেল ক্রিকেট খেলা দেখলে অনেক সময় বোঝা যায়। আমার ব্যাটিং দেখলে হয়তো আপনারাও বুঝতে পারতেছেন যে আমি যে লিটন 2 বছর আগে ছিলাম সেই লিটন এখন নেই। হ্যাঁ আউট হবো, এটা স্বাভাবিক বিষয়, ক্রিকেট রান করবো, আউট হবো, কিন্তু খেলাটা একটু ধরন সেটা মনে হয় পরিবর্তন হয়েছে, আমি যেটা বুঝতেছি আমার ব্যাটিং কিছুটা রিল্যাক্স ফিল করেন। আমি তো বললাম আমি নার্ভাস ছিলাম, কখনো কি মাথা ছিল যে মানে ডাবল 100 করবেন? কারণ যখন আপনি চলে গেলেন তখন 82 বল বাকি ছিল, আর যেভাবে ছিলেন আপনার স্ট্রাইক রেট 100 এর উপর ছিল, তো মাথা কি কখনো কাজ করেছে যে না যদি টিকে থেকে শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরি হবে এরকম কিছু? না, এরকম কোনো চিন্তাই ছিল না। রিলেভেন্ট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আপনি মানে মনে করা হয় বাংলাদেশে 2-3 জন ব্যাটসম্যান যারা এবিলিটি আছে, তারপর নিজে কখনো ভাবেন যে ওয়ানডেতে একটা ডাবল সেঞ্চুরি আপনি করবেন, এরকম স্বপ্নের কথা এই ব্যাপারে চিন্তা করেন? স্বপ্ন দেখা তো ভালো ভাই, সেঞ্চুরি করতে পারছি না, ডাবল সেঞ্চুরি করে কে করবো? রিয়েলিস্টিক থাকা তো উচিত না। আমি যে মানুষ আমি 50-60 করতে পারি না, 100 করতে পারি না, সেই মানুষকে আমি ডাবল সেঞ্চুরি। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটা তামিম ইকবালের, যখন আপনি 126 রানে ছিলেন ওই সময় কি মানে আপনি বললেন যদিও বা যে সময় এগুলো আসলে মাথায় ছিল না, তারপরেও আবার বললাম যে
কেমন হলো, আর এর যেহেতু ফাইনালে যেতে যেতে মাঝখানে আপনার ন্যাশনাল টিমের ফল আপে অনেক থাকবে না, সেক্ষেত্রে কি অ্যাচিভমেন্ট আসলে কতটুকু করতে পারবে? অবশ্যই আমাদের যে টিম আমরা এক্সপেক্ট করছিলাম খুব ভালো একটা টিম, অ্যাজ এ টিম হিসেবে যদি চিন্তা করা যায় কম্বিনেশন খুবই ভালো। ন্যাশনাল টিমে যারা যাবে তারপরেও যে প্লেয়ারগুলো থাকবে আমার মনে হয় যে সবাই অনেক ক্যাপেবল আর সবাই অনেক এক্সপিরিয়েন্স, তো আমার মনে হয় না খুব বেশি একটা প্রবলেম হবে। তো অবশ্যই ভালো লক্ষ্য নিয়ে আগাবো। ব্যাটিংটা কেমন? চারটা দল থাকে, মানে সবাই সেরা প্লেয়াররাই খেলে এখানে, কতটা কম্পিটিটিভ ক্রিকেট আশা করছেন এবার? অবশ্যই বিসিএল প্রতি বছরই অনেক ভালো ক্রিকেট হয়, অনেক চ্যালেঞ্জিং হয়, কারণ প্রত্যেকটা টিমেই মানে ব্যালেন্স টিম, তো ওইভাবে চিন্তা করলে খুব ভালো একটা টুর্নামেন্ট আমাদের প্রত্যেকটা প্লেয়ারদের জন্য। এখানে যদি ব্যাটসম্যানরা রান করে বা বোলাররা উইকেট পায় সেটা অনেক কনফিডেন্স দেয় যে ব্যাটসম্যান বা যে বলার হিসেবে। তো অবশ্যই খুব ভালো একটা টুর্নামেন্ট, তো ইনশাল্লাহ এখানে যদি ভালো রান করা যায় বা বোলার উইকেট নিতে পারে অবশ্যই আমাদের জন্য অনেক পাকিস্তান টেস্টের জন্য বিসিএল এর এই রাউন্ডটা কতটুকু আগে? অবশ্যই খুব ভালো একটা অপরচুনিটি আমার মনে হয়, কারণ প্র্যাকটিস করার থেকে ম্যাচ খেলা আমার মনে হয় অনেক ভালো একটা অপরচুনিটি, কারণ ম্যাচের পরিবেশটা অন্যরকম থাকে। তো যেহেতু একটা ম্যাচ খেলার সুযোগ আমরা সবাই পাচ্ছি, তো এখানে যদি আমি যেটা বললাম যদি রান করার সুযোগ পাই বা রান করতে পারি বা বোলার উইকেট নেয় তাহলে সেক্ষেত্রে টেস্ট ম্যাচের জন্য সুবিধা হবে, একটা কনফিডেন্স পাবে। এমনিতে ফার্স্ট ক্রিকেট ম্যাচ কম পাওয়া যায় আমাদের দেশে, তো এবার আবার ডাবল লিগ সিঙ্গেল লিগে নামিয়ে আনা, তো আপনারা এটাকে ফেয়ারনেস কিভাবে দেখছেন? অবশ্যই ম্যাচ তো বেশি খেলতে পারলে অবশ্যই খুবই ভালো আমাদের প্লেয়ারদের জন্য, বাট 3 ম্যাচ বা 4 ম্যাচ যেটাই হবে অবশ্যই এই ম্যাচগুলাই প্রত্যেকটা ইনিংস যদি আমরা ওইভাবে ফোকাস করি, ওইভাবে যদি খেলি অবশ্যই এখান থেকে ইমপ্রুভের জায়গা আছে, বাট অবশ্যই এক্সপেক্ট তো করি যে ম্যাচ বেশি বেশি ম্যাচ অবশ্যই টিম যেরকম টিম আমাদের অবশ্যই এক্সপেকটেশন অনেক হাই, তো আমাদের ন্যাচারাল খেলাটা যদি আমরা খেলতে পারি অবশ্যই ভালো কিছুই হবে। আর ক্যাপ্টেন্সির কথা বললেন, যেটা এর আগের বছরও এই টিমের সাথে দায়িত্বটা ছিল, তো অনেকের সাথে চেনা জানা আছে, কোচের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তো ব্যাপারটা অনেক এনজয় করছি। আপনি নানা সময় ক্যাপ্টেন্সি করেছেন এই টিমে, হাই পারফরমেন্স টিম যারা সেটা করেনি, ক্যাপ্টেন্সি ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে বা কীভাবে লাগে? অনেস্টলি আমি খুব ব্যাপারটা খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে, কারণ আরেকটা জিনিস যে ক্যাপ্টেন্সি করলে মাঠে সবসময় ইনভলভ থাকা যায়, নর্মাল সময় তো থাকা যায়, অবশ্যই একটা দায়িত্ব থাকে, তো ওই দায়িত্বটা নিতে খুবই পছন্দ করি। যখন আন্ডার-19 ছিলাম তখনও ওই পরিবেশটাই ছিল, তো এই জিনিসটা আমি খুব এনজয় করছি, আশা করতেছি ইনশাল্লাহ সামনে আরও এই দায়িত্বটা ভালোভাবে পালন করার চেষ্টা করবো যদি পাই। ক্যাপ্টেন হিসেবে বিসিএল চলাকালীনই টেস্টের জন্য বাইরে যেতে হবে, সেক্ষেত্রে কি টিমটা একটু কম্বিনেশন একটু নষ্ট হবে বিসিএল এর জন্য? না, আমার কাছে মনে হয় না, কারণ আপনার সবার টেস্টের একটা ভালো প্রিপারেশন দরকার ছিল, তো আমার কাছে মনে হয় ভালো একটা প্রিপারেশন বিসিএল খেলা। সেক্ষেত্রে কি বিসিএল এর প্রিপারেশনটা আসলে কতটুকু কাজে দিবে পাকিস্তানের বিপক্ষে? অবশ্যই কাজে দিবে, কারণ আপনার কোনো একটা টুর্নামেন্ট খেলা মানে টেস্ট স্পেশালি যে কোনো একটা টুর্নামেন্ট মানে আন্তর্জাতিক খেলার আগে যদি একটা ভালো টুর্নামেন্ট খেলতে পারেন, আমার কাছে মনে হয় এটা ভালো সবসময় কাজে দেয়। আপনার টিমে কি ব্যাটিংটা বেশি স্ট্রং হয়েছে নাকি? আমার কাছে তো মনে হয় দুই সাইডে স্ট্রং, কারণ আমার কাছে আমার 3-4টা টেস্ট বোলার আছে, সাথে 3-4টা টেস্ট ব্যাটসম্যানও আছে, তারপর পুরোপুরি ওভারঅল বলতে গেলে আমার টিমটা পুরো ব্যালেন্স আমার কাছে মনে হয়। আপনার এগেইনস্টে যারা আছে সেই টিমে আপনার প্রবেবল ন্যাশনাল টিম যারা টিম মেম্বার থাকবেন আপনার পাকিস্তানে, তারাও আছেন, আপনার টিমেও আছেন, এটা বিং দ্য ক্যাপ্টেন আপনার জন্য একটা দারুণ অপরচুনিটি কিনা? অ্যাপার্ট ফ্রম দ্য গেম, মানে আপনার টিম মেম্বার যারা পাকিস্তানে খেলবেন আপনার টিমে, তাদের সঙ্গে একটা কমিউনিকেশন বা তাদেরকে আরেকবার একটু এটা আমার কাছে মনে হয় যে আপনি ভালো অ্যানালিস করছেন। আমার কাছে মনে হয় যে ওই হিসেবে চিন্তা করলে হ্যাঁ আমি যে ক্যাপ্টেন হিসেবে জিনিসটা ভালোভাবে দেখতে পারবো যে কীভাবে খেলে কে কার কীভাবে অ্যাচিভ কীভাবে, তো আমার কাছে মনে হয় এটা ভালো একটা অপরচুনিটি, মানে আমাদের তো প্র্যাকটিসের সুযোগ খুবই কম পেলাম, আমরা যদি ম্যাচ খেলতে প্র্যাকটিস আর ম্যাচ অনুষ্ঠিত এই দুটোর মধ্যে পার্থক্যটা কী থাকে যেটা আপনার? আমার কাছে মনে হয় যে ম্যাচ প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্র্যাকটিসের যে ম্যাচের যে খেলাটা সেটা অনেক আমার কাছে মনে হয় যে আপনার হান্ড্রেডের অনেক বেশি, কারণ আপনি প্র্যাকটিসে সারা বছর প্র্যাকটিস করলেন, আপনি যে ম্যাচ না খেলেন কোনো লাভ নেই, তো হচ্ছে বরং যদি আপনি প্র্যাকটিস করার থেকে ম্যাচ খেলেন ওই জিনিসটা অনেক বেশি কাজে দেয়। কোন জায়গাটা একটু আলাদা করা যায়? বেসিক করলে আপনি যদি মনে করেন যে ফিল্ডিংও কাজে দেবে, আপনার ব্যাটিংয়ে যদি আপনি বড় ইনিংস খেলতে পারেন, স্পেশালি ফিল্ডিংটা আমার কাছে মনে হয় আপনি যদি আপনি প্র্যাকটিসে সারাদিন ফিল্ডিং করেন, কিন্তু ম্যাচে আপনার যদি টেস্ট ম্যাচ খেলার আগে 90 ওভার আপনি ফিল্ডিং করতে পারেন জায়গায়, তো আপনার বডিকে কিন্তু একটা নিয়ার একটা
Welcome to Bangladesh at first, and how are you feeling now in this series to cover? Very good, always good to come back here, like second home, coming here from BPL and also for home series Sri Lanka, West Indies, now Zimbabwe. Always good to come back. I know Bangladesh is not doing well recently after the World Cup and from the World Cup. So what are you thinking? What's the reason for this you are seeing about Bangladesh? I think every country goes through a rebuilding phase. Bangladesh has come a long way since we were just talking about it on commentary, from the early days to Test match cricket, which is always a difficult space to be able to rebuild. You even look at a country like South Africa at the moment, they are going through a change with their players. And for a team like Bangladesh, it's never easy when someone like Shakib Al Hasan is not available for a certain period of time, and when he's a stalwart with both bat and ball and as captain. So you do go through the challenges, but the one thing you look at is that you've got a good future ahead of you, and when you see what happened in the Under-19 World Cup, that itself is an indication that cricket is in good hands, and that was a huge result for world cricket, I think, to have Bangladesh coming out and winning, knowing that you have got all those cricketers to bank on as your future. Even in the current Test match, you're seeing the youngsters who are stepping up. Saif Hassan opening the batting may not have succeeded in the first innings, but certainly he as himself an under-19 player. Nazmul Hussain Shanto is again one for the future. Young captain as well in Mominul. So I think that augurs well for the future rather than looking at present results. If you know the basis for the future is there, then that's all that you know is positives to look at. Bangladesh team, when they go outside the home and their performance getting lower than they perform there. So what are you thinking? What should we do to perform better in the foreign countries? See, that again is a challenge, and it's not that you look at a team and say, okay, a team is doing badly, because I mean, historically many teams, unless they're really on top of their game, have done not as well overseas. Look at a team as strong as India. They might be world beaters on paper, but they are playing a current Test match in New Zealand, and certainly New Zealand is dominating that Test match. So it's not that suddenly people will turn around and say, okay, India now has some weaknesses. It's just about saying that, okay, overseas conditions, you need to adapt, and in the longest form of the game, surfaces matter. And I think the first thing, again, we've talked about in commentary today, is getting better pitches for domestic cricket, which I think is a big change. And the very fact that the current surface is not your typical, so easy to just put on a turning pitch and say, okay, we'll put on 4 spinners. Zimbabwe may not be great players, Spain like West Indies weren't. So if you think short term, yes, maybe you'll have a turning pitch and you'll win the match in 3 days and you've won the series. But if you look at the future, you have surfaces like this one where you challenge your quicker bowlers to come in, you get a bit of grass on the pitch, and I think that's the only way they'll succeed. A surface like this one is a kind of pitch you might find even in a place like New Zealand. One added question with this. What do you think? In your country, in domestic structures, people are playing day-night cricket too. Do you think we also do need day-night cricket, and what should we do to improve our pitches and domestic circuit? Like, do we need to change the pitch curator, or what should we do actually? No, I think when you have a continuity of someone who's been around for a while, even a curator can adapt. And the fact that we've got a pitch like we've got the current pitch here means that it's not about the soil. You can change surfaces. India maybe 10-15 years ago, every second Test match used to be, again, by day 3 you've got 3 spinners playing, 1 seamer, and it didn't do well for India playing overseas. Now the moment India has started getting better pitches domestically and for their longer form of the game, you've already seen a change of India travelling to England doing better, travelling to Australia doing a lot better. So I think that is the first challenge for the surfaces to happen. And yes, for day-night cricket, it probably is the future, even if it means 1 Test match a series to get crowds in. I think that's important. You need to make Test match cricket more popular. And we saw what happened in the 1 Test match when Bangladesh travelled to Calcutta to play that Test match. Yes, not a great result, but it was again a test of temperament. It was a test of character, because it's not easy to just adapt and play Test match.
এই ফিক্সটার থাকে, বাট আমাদের মাঠের খেলাটাও ডিফারেন্ট হয় যখন নিচে থেকে আমরা ভালো প্লে করতে পারি। তো আমি আমাদের টিম নিয়ে খুব হোপফুল, কারণ ইয়াং প্লেয়ার আছে, কয়েকজন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তো হোপফুলি আমরা ভালো করতে পারবো। মাশরাফি ভাই তার অভিনয় যে বিশেষ তার শুভকামনা জানিয়ে এবং এই মেসেজ দীর্ঘদিন আপনার তার অভিনয় করতে খেলেছেন, বাংলাদেশে অনেক সফলতা দিয়েছে, তার অভিনয় করতে আপনারা পেয়েছেন, কতটা মিস করবেন তাকে এবং তার জন্য কি মেসেজ থাকবে? মেসেজের আগে মেসেজিং বলতে চাই, সিন্স মাস্টার ভাই যখন ক্যাপ্টেন ছিল, I really love him as a brother, as a friend, as my captain. He's been serving here for 5-6 years now. Captaincy করেছেন এবং মাশাআল্লাহ ওনার অনেক বেশি বাংলাদেশি ক্যাপ্টেন হয়। তো আমি ওনাকে নেক্সট ওনার যেটাই প্ল্যান থাকুক সেটার জন্য আমি শুভকামনা জানাচ্ছি এবং অবশ্যই এটা কোনো ডাউট নেই যে বাংলাদেশের লিডিং প্লেয়ারদের মধ্যে উনি একজন, এবং আই হোপ উনি যদি আরো কয়েক বছর খেলে যায়, আই হোপ হি কন্টিনিউ ইনশাআল্লাহ। এবং আমার তরফ থেকে এর মধ্যে 100% সবসময় ওনার জন্য ওনার ভিতর থেকে একটি ভালোবাসা থাকবে এবং উনি সবসময় ভালো কিছু করেন, যে যেখানেই থাকুক চাই কিছু করুক। ব্যক্তি ক্রিকেটার আর অধিনায়ক মাশরাফি, এই যে কেমন দেখেছেন এতটা? ব্যক্তি মাস্টার ভাই আউটস্ট্যান্ডিং, ক্যাপ্টেন হিসেবে মোর দ্যান আউটস্ট্যান্ডিং। তো ডিফার করার কারণ একটু ডিফিকাল্ট, কারণ আমি যেটা আগে বললাম যে ক্যাপ্টেন হিসেবে ওনার সাফল্যই অনেক কিছু বলেন, যে উনি ক্যাপ্টেন হিসেবে কেমন ছিলেন, এবং আমি যেটা আগে বললাম যে মাস্টার ভাই যখন থেকে ক্যাপ্টেন্সি নিয়েছেন বাংলাদেশের চেহারাটা অনেকাংশে পাল্টে গিয়েছিল, কারণ যখন আমরা স্ট্রাগল করছিলাম দেন হি টুক দ্য ক্যাপ্টেন্সি, এবং যেভাবে উনি লিড করেছে এই কথা অনেক বছর যেটা আউটস্ট্যান্ডিং ওনার আন্ডারে খেলা প্রিভিলেজ, এবং মাই প্লেজার টু প্লে উইথ হিম, আর আই হোপ হি উইল কন্টিনিউ ইনশাআল্লাহ। Thank you. Good luck. এমন করছে সময় আপনি ভিতরে ঢোকেন ওকে, থ্যাংক ইউ। মাশরাফি ভাই অধিনায়ক ছাড়ার ঘোষণা দিয়েছেন, মাশরাফি ভাই তাকে তার অধিনায়ক খেলা কতটা মিস করবেন এবং তার মূল্যায়ন করতে বাংলাদেশের সফলতা পেয়েছে মানে আমরা মাস্টার ভাইকে অধিনায়কের আগে জানি বড় ভাই হিসেবে, সবাই আমাদের সবাইকে বড় ভাই হিসেবে আগলে রাখছেন, আর বাংলাদেশের সাফল্যের বলে যায় উনি ক্যাপ্টেন হিসেবে কতটা সাকসেস ছিল। অবশ্যই আমরা প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি আচ্ছা, একটু করতে মাসের হয়ে আসবে, টাকা দিয়ে শুরু নাম্বারটা ছবি লাগে Since long, and what are the prime changes have you found out in his batting yesterday?
I think he's probably the better one to sort of say what he's done. I think he's just matured. I think he's taken on that responsibility. I think it's his second ODI 100, which is pleasing. Just looks more mature. Looks like he knows where he wants to take his batting, and he looks very hungry. I think the way he's practicing, the way he's thinking about the game is really pleasing, and I hope it bears a lot more hundreds. Especially what aspect of the technically you work with him? Well, I think my philosophy in terms of batting is just try and get into the best position possible, so you can have a good defence and play some attacking shots. So I think it's just about good positions, and then staying mentally sort of attuned to, if it is a bad ball, to really jump on it and really be positive with a bad ball, but if it's a good ball to obviously give its respect, but still looking for the ones to rotate strikes. So we've done a lot of work, or the boys have done a lot of work on their games. So it's always nice to see when a guy really gets a good 100 and a big 100 and puts Bangladesh in a winning position. What about Tamim Iqbal? He is scoring slowly, batting slowly in the power play, and is failing day after day. Well, I don't know, day after day. I think he's only just got back. You just have to look at his record to know that he's a class player. So I don't know. I think day after day is a really tough sentence. We know Iqbal. You know how many runs he's got. You know that Tamim's runs around the corner for a guy like as quality as he is. He spent a little bit of time out the game. He looks like he's come back in a good space. He looks hungry, training smart. I've got no worries about Tamim going forward in terms of performances for Bangladesh. Is there anything about mentally problem over there? No, I think obviously there's, in Bangladesh, as you can see, there's a lot of media around, there's a lot of pressure on players to perform, and I think, everybody's under scrutiny the whole time. Sometimes it's about giving guys a little bit of a benefit of the doubt. You look at his record, you know how good he is for Bangladesh, and let him play. I think every time we put more pressure on these players, we know international cricket is a tough place to play. So it's not like he's not trying, it's not like he's not fit. He's fittest he's ever been. You see the work he's putting into his game, so I've got no worries about Tamim. And I just look at when a guy practices and his professionalism that he's bringing through, it's a matter of time. And I think a lot of the young guys are feeding off him in terms of, you can't always get hundreds, but when it's going average for you, or good for you, or bad for you, to try and keep that same personality, try and keep your emotions the same. And I think, the big thing for me when I see cricketers is that we're very high when things are going well, and when we're down, we're very, very down. And we, with Russell and the coaching staff, we just try and keep the emotions quite consistent, whether you perform or not perform. What is the solution? Talking about scrutiny, there's lots of debate going on about Tamim's approach. It's not only about runs, it's just about his approach. So the thing is there any instruction from the team to play steadily, or actually what is his role, and or is that his own method, or adapting his approach? Well, I think the big thing for Tamim is, and when you get all these senior players and players that have played a lot, he knows what he needs to do. I boil it down to being very, very specific. So Tamim and I will have a chat, and the coaches, we feel that he just needs 2 more boundaries. Where he's going to get that, what's he going to do, is his approach. I think that's where you leave the playing game. I mean, there's no one that can bat for Tamim. Tamim's got to bat for himself, and I don't see it as batting too slow, batting too quickly. For us, the team, we know how important he is for that platform. He plays good shots to quality bowling. We probably just want, if anything, maybe it's not a huge approach, it's maybe just looking for an extra shot or 2 in the power play. But he's got that covered. We know what he can do. You saw the BPL 2 years ago when he got the match-winning big 100. So we know what he can do, and I've got no doubt that that's around the corner. Is there any instruction for him, like anchoring role or batting steady? No, I think we know his game plans. He knows his game plans. We're not school masters here. We don't tell anybody what to learn and what to do. That we give our opinions, we give our thoughts, we give us our techniques.
আমার মনে হয় আমরা টুর্নামেন্টের মেইন জায়গায় এসে পরপর 2টা ম্যাচ হেরে ক্ষতি হয়েছে, অথবা খুলনার ম্যাচের আগ পর্যন্ত আমরা খুব ভালো অবস্থায় ছিলাম। কিছু প্লেয়ার যাওয়া আসা এর ভেতরে আসলে ব্যালেন্স করা খুব কঠিন হয়ে গেছে। আর পুরো টুর্নামেন্টে ধরেন আমাদের মিডল অর্ডার আমরা ওইভাবে খেলতে পারিনি, অন্যান্য টিম যেভাবে খেলেছে, অথবা তামিম আউট হয়ে গেলে টিমের উপর অনেক প্রেশার পড়েছে। তো সব মিলিয়ে আমি মনে করি সেমিফাইনাল অবশ্যই খারাপ না, বাট হয়তোবা অ্যাবিলিটি ছিল, যেভাবে টুর্নামেন্ট খেলছিলাম হয়তোবা অ্যাবিলিটি ছিল আগের ম্যাচটা জিতলে হয়তোবা ফাইনাল খেলার সুযোগ আরো বেশি থাকতো। আজকে কি টস জেতা, মানে টস হেরে যাওয়াটা কি একটা বড় একটা ভাইটাল জিনিস ছিল উইকেটের? হ্যাঁ, আসলে এটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আর লাস্ট ম্যাচ যে উইকেটে 2টা ম্যাচ হয়েছে, সারপ্রাইজিংলি অবশ্যই সেমিফাইনালে এক্সপেক্ট করিনি যে উইকেটেই আবার খেলা হবে। সো উইকেট হয়েছে কি 2টা ম্যাচ খেলার পরে ইউজ হয়েছে, তো উইকেটে অবশ্যই ড্যাম ছিল। টসটা হয়তো প্রথম 8, 10, 12 ওভার পর্যন্ত অনেক কিছু ম্যাটার করেছে যারা ব্যাটিং আগে করেছে, বাট তারপরেও হয়তো উইকেট যদি এতগুলা না দিতাম আমরা তাহলে কামব্যাক করার সুযোগ থাকতো। বাট 70-72 রানে যদি 7 উইকেট পড়ে যায়, আসলে এখান থেকে 145 রান মনে করি যে অনেক স্কোর। মাশরাফি, আপনি নিজে খেলার ডিসিশনটা কখন নিয়েছেন, আর ওই ক্যাচটা যখন উঠলো তখন কি ভেবেছিলেন যে একটা দিকে ক্যাচটা? না, খেলার সিদ্ধান্ত যখন ফেটেছে তখনই নিয়েছি। আর ক্যাচের কথা আসলে চলে আসছে, অপশনস ছিল না 2 হাত দেওয়ার, তো হয়তো খুব কুইক আসলে কি হতো জানি না, কারণ খেলার সময় আসলে অনেক সময় চলে যায় হাত, বাট বলটা একটু আসতে ছিল, এই কারণে হয়তো আমি একটু সময় পেয়েছি দেখা দেওয়ার জন্য। আগামী বিপিএলে কি আপনাকে দেখা যাবে? আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ, আশা করছি। মাশরাফি, একটা কথা আসছে যেটা গতকাল পাপন ভাই বলছিলেন যে আপনি নিজে উইথড্র করেছেন ফোন করে বেতন কাঠামো থেকে, কেন্দ্রীয় শক্তি থেকে, এই জিনিসটা যদি একটু বলতেন, আপনার ভাবনাটা কি ছিল? ফোন করে কেন্দ্রীয় শক্তি থেকে সরে আমার তো মনে হয় পাপন ভাই বলেছে আপনাদের, তো একই জিনিস নিয়ে বারবার প্রশ্ন করার তো কোনো মানে নাই। পাপন ভাই তো ক্লিয়ার করে দিয়েছে। না, আপনি উইথড্র করলেন কেন? আপনার ভার্সন একটু জানতে চাচ্ছিলাম। পাপন ভাই তো বলে দিচ্ছে এক জিনিস নিয়ে বারবার কথা, নতুন প্লেয়ার বলছে না যে নতুন কাউকে সুযোগ দেওয়ার জন্য। তো অবভিয়াসলি সামনে 3 বছর পরে ওয়ার্ল্ড কাপ, যে কন্ট্রাক্টে আসবে তার সে হয়তো আরো নিজের কাছে মনে হবে যে আমি বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে আছি, রেসপন্সিবিলিটি বাড়বে, তার খেলার ইচ্ছা বাড়বে আরো। তো আমার কাছে মনে হয় আমার থেকে নতুন একজন যাওয়াই বেটার। মাশরাফি ভাই, আপনার কাছে জীবনে ক্রিকেটের গুরুত্ব বেশি কিনা? কারণ 14টা সিলাই অনেকবারই বলছেন, তখন জানতে চাচ্ছি, তখন মাঠে নেমে গেলেন একটা ম্যাচের জন্য, সেটা গুরুত্ব বেশি বহন করেন? না, জীবনের থেকে ক্রিকেট অবশ্যই বেশি না, তবে ক্রিকেট জীবনের সবচেয়ে বড় একটা অংশ। এটা ক্যাপ্টেন, যদিও আপনি টি-20-তে নেই, তো আপনি তো জানেন যে বাংলাদেশ দল মানে পাকিস্তান যাবে টি-20 খেলার জন্য সরকার থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তো ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন যে বাংলাদেশ দলে পাকিস্তান যাওয়ার সিদ্ধান্তটা আগে থেকে হয়ে গেছে বলে? আপনারা জানেন যে আমাদের আন্ডার-19 টিম কাল থেকে সকালে আসার কথা ছিল, তার পরিবর্তে তারা বিকেল 5টার দিকে বাংলাদেশে নামবেন। তো ওইভাবে পরিকল্পনা করা হচ্ছে, এবং যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল, ফ্যামিলি বাইরে ছিল, তো সব কিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে আমরা কিছু অ্যারেঞ্জমেন্ট আসছি তাদেরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো এবং পরবর্তীতে বোর্ডে নিয়ে আসার জন্য, এবং পরবর্তীতে তাদের যত তাড়াতাড়ি তাদের ফ্যামিলির কাছে তারা ফিরে যাবে। পরিকল্পনা রয়েছে। কালকে এখানে আছে কিছু সংখ্যক এখানে আছেন, আবার কারো ফিরে যাওয়ার পরিকল্পনা। শুন ভাই, আসলে সেলিব্রেশন প্রক্রিয়াটা কি হবে, আমরা কি ধরনের পদক্ষেপ নিয়েছে বিসিবি, আমরা তো যদি ইন ডিটেইলে বলতেন। এটা গতকালকে সভাপতি মহোদয় বলেছেন ইতিমধ্যে আপনাদের, যে আমরা বিমানবন্দরে একটা রিসিপশনের ব্যবস্থা করছি, এবং তারপর তাদেরকে আমরা বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে নিয়ে আসবো, এবং এখানে কিছু আয়োজন রাখা হবে। পরবর্তীতে তারা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা। কালকেই হবে না বুকিং হবে? এখন পর্যন্ত যে শিডিউল তাতে
পরশুদিন সকালে অধিকাংশ খেলোয়াড়দের যাওয়ার কথা এবং যারা ঢাকাতে আছেন তারা তো অবশ্যই কালকে চলে যাবেন তাদের ফ্যামিলির কাছে। এখানে কি আয়োজন? হ্যাঁ, আমাদের সংবাদ সম্মেলন এবং কিছু ব্যবস্থা আমাদের এখানে থাকবে। শুনবে একটা বিষয় যে আমাদের যে কোচ আছেন নাভিদ নওয়াজ, ওনার সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে আমরা যতদূর জানি বিসিবির, এত বড় একটা সাফল্যের পরে রিনিউ করা বা এই ধরনের প্রক্রিয়া আপনার চিন্তা ভাবনা করেছেন কিনা বা আসলে এই বিষয়গুলো আমরা এর আগেই চিন্তা করেছি এবং আমরা প্রবলি উই আর কন্টিনিউইং অল দিস কন্ট্রাক্ট, যেটা আমরা কন্টিনিউ করব আমাদের যে বিদেশি এক্সপার্ট যারা আছেন তাদের সাথে আমাদের চুক্তির মেয়াদ এবং সেভাবেই তাদের সাথে যোগাযোগ হচ্ছে। গুঞ্জন কি তবে সত্যি হতে চলেছে? বঙ্গবন্ধু টি-20 কাপের প্রথম থেকে মাশরাফির খেলা নিয়ে ছিল বেশ অনিশ্চয়তা, তবে টুর্নামেন্টের মাঝপথে মাশরাফির খেলার একটা গুঞ্জন কিন্তু ছিলই। তবে সেই গুঞ্জনের পালে হাওয়া লাগাতেই কিনা মিরপুরের সবুজ গালিচায় ফিরলেন মাশরাফি বিন মর্তুজা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের হোম অফ ক্রিকেটে আজকে মাশরাফি বিন মর্তুজা সেন্টার উইকেটে বেশ অনেকটা সময় বল করেছেন এবং বোলিং করার সময় সব থেকে বেশি যেটি ইমপ্রেসড করেছে সবাইকে সেটি হচ্ছে মাশরাফি ছিলেন নিখুঁত, প্রাণবন্ত, উদ্দীপ্ত। নিখুঁত কেন বলছি? মাশরাফি বিন মর্তুজা যখন আজকে বল করছিলেন তখন সেন্টার উইকেটের ঠিক গুড লেন্থ বরাবর দুইটি স্লাইস রাখা ছিল, যেখানে মাশরাফি বারবার টাক করেছেন এবং একই জায়গায় একই লেন্থে গুড লাইনে বল করেছেন। আপনারা দেখেন, এই বলটা দেখলে একদম এক্স্যাক্ট জায়গায় তিনি বল পিচ করছিলেন, যেটি সব থেকে দারুণ লেগেছিল। আজকের একাডেমি মাঠে অনুশীলন করেছেন আরও দুটি দল। যখন মাশরাফি মাঠে আসছিলেন তখন মাশরাফি আসার ঠিক কিছুক্ষণ আগে চট্টগ্রামের অনুশীলন চলছিল, এরপর চট্টগ্রাম চলে গেলে বরিশালের অনুশীলন শুরু হয়। তো প্রত্যেকটা প্লেয়ার যারা মাঠে ছিলেন তাদের সকলের সঙ্গে মাশরাফি কথা বলেছেন, দূর থেকে হাসি ঠাট্টা করেছেন, মজা করেছেন, যেটি আসলে সব থেকে কমন যে বিষয় যখন মাশরাফি মাঠে আসেন তখন ঠিক এই দৃশ্যগুলো খুব বেশি দেখা যায়। এই বলটিও আপনারা দেখলেন, সেম লেন্থ, সেম লাইন এবং সেম পজিশন, একই জায়গায় বল বিট করে যাচ্ছিলেন মাশরাফি বিন মর্তুজা, যেটি খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার। এরপরে আরও একটি বিষয় মাশরাফির বোলিং আজকে যেটি ভালো লেগেছে, তিনি এরপরে ওই ঠিক যে পিচ করার যে স্লাইসগুলো সেটিকে নিয়ে তিনি ইয়র্কার যে জায়গা অথবা ব্লক করার যে জায়গা, টি-20তে যেই বোলিং খুবই বেশি কার্যকরী, সেই ব্লকিং করার জায়গাগুলোতে মাশরাফি আসলে ওই পিচ ইন ওই স্লাইসগুলো রাখছেন এবং এরপরে মাশরাফি ট্রাই করবেন। আমরা আসলে দেখব যে তিনি আসলে প্রথম বল তিনি যে রাখলেন, এরপরে তিনি কিছুটা পানি বিরতির পরেই তিনি আবারও বোলিং ইন্ডে যাবেন এবং বল করার জন্য আসবেন। আজকে আরেকটি বিষয় চোখে পড়েছে, মাশরাফি নর্মালি যখন অনুশীলন করেন তখন অনুশীলনের সময় তিনি খুব বেশি রান আপ নেন না এবং তিনি নর্মালি মাঠেও অনেক কম রান আপেই বল করেন। তবে আজকে মাশরাফিকে বেশ একটু অন্তত কয়েক গজ দূর থেকে বোলিং রান আপ নিতে দেখা গেছে বলে মনে হয়েছে এবং আগের থেকে মাশরাফিকে বেশ ফিট মনে হয়েছে। দেখা যাক ইয়র্কার জায়গায় মাশরাফি একটি গোল যেটি ওনার ফিটনেসের জন্য কাজে লাগে সেটি রেখে দিয়েছেন জাস্ট বোঝার জন্য যে ওই জায়গাটাতে ব্যাটসম্যানদের পা থাকে এবং দ্যাটস দ্য পারফেক্ট ইয়র্কার লেন্থ ফর এ ফাস্ট বলার। আমরা দেখি এই বলটি আসলে মাশরাফি কি করেন। জাস্টই আপনারা দেখছেন প্রথম বল এবং ঠিক এই কয়েকটি বলই নাই, আজকে যতক্ষণ মাশরাফি অনুশীলন করেছেন তিনি যেখানে বল ফেলতে চেয়েছেন ঠিক সেই জায়গাতেই তিনি বল করেছেন এবং দ্যাটস দ্য সব থেকে পজিটিভ বিষয়। মাশরাফি এখনই আসলে এই বিপিএলের আদলে অনেকটা করা বঙ্গবন্ধু টি-20 কাপে ফিরবেন কিনা সেটি নিশ্চিত নয়, তবে ভক্তরা আশায় বুধ বাঁধতেই পারেন, হয়তোবা মাশরাফিকে আবারও মাঠে দেখা যেতে পারে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠ থেকে ওয়াহিদ মুরাদ, ডেইলি স্পোর্টস বিডি।